নমস্কার, আমি অনন্যা আবার ফিরে এলাম গপ্পবন্ধুর আসরে। আজ আমি শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এক মন ছুঁয়ে যাওয়া ছোট গল্প, অভিমানী। চলুন তাহলে শুরু করা যাক। কাশী থেকে মুঘলসরাই এলাম একেবারে নিঃসম্বল অবস্থায়। এই 6 মাস আগে আমি মুঙ্গেরের পিসিমার বাড়ি থেকে কাশী আসি এমনই নিঃসম্বলে। মুঙ্গেরে পিসিমার বাড়িও এসেছিলাম নিঃসম্বলে, নিজের দেশ যশোর জেলার এক অজপাড়াগাঁ থেকে। উদ্দেশ্য চাকরি খোঁজা। মুঙ্গেরে পিসেমশাই ও পিস্তুত ভাইয়েরা আশা দিয়েছিল চাকরি জুটিয়ে দেবে। তারা তা পারেনি, কিংবা করেনি। পিসিমা কেবলই স্তোক বাক্য দিতেন, থাকো না বাপু দুদিন, দেশ থেকে এসো, জলে তো আর পড়ে নেই তুমি, এমন কিছু নয় যে ঘরে তোমার ছেলে মেয়ে কাঁদছে। বলে আপনি আর কোপনি, কিসের ভয় তোমার একটা পেটের জন্যে? না চাকরি জোটে পিসিমার করেতে দুদিন রইলেই বা। এই কথা আমার ভালো লাগলো না। কেনই বা আমি পরের বাড়িতে বরাবর থাকতে খেতে যাব? তা হবে না। চাকরি না পাই চলে যাব এখান থেকে। চাকরি যদি না করব তবে দেশে কাকার সংসারে থাকলেই তো হতো। কিছুতেই যখন কিছু হলো না তখন একদিন কাউকে না বলে মুঙ্গের থেকে রওনা দিলাম। কাশী এসে অবশ্যই পত্র দিয়েছিলাম পিসিমাকে, আমি কাশী চলে এসেছি এবং ভালোই আছি, তিনি না ভাবেন। কাশীতে এই 6 মাস থেকেও কিছু জোটাতে পারিনি। ছত্রে ছত্রে খেয়ে বেরিয়েছি, যাত্রীদের মুটেগিরি করেছি, কখনো বা হোটেলে বাসন মাজার কাজ করেছি, কিন্তু স্থায়ী চাকরি কিছুই জোটাতে পারিনি। এখন এমন দশায় এসে পড়েছি যে আর কাশী থেকে কোনো লাভ নেই, খেতে পাবো না। আজ সকালে কাশী থেকে হেঁটে এসেছি মুঘলসরাই, বাংলাদেশেই ফিরব। সকালে এক মুঠো ছাতুর দলা খেয়ে পেট ভরে জল খেয়েছিলাম। সন্ধ্যের সময় ডাউন পার্সেল এক্সপ্রেসে উঠব ঠিক করে বসে আছি। অনেকে বললে ও ট্রেনে নাকি ভিড় কম হয়। আগে 4-5খানা ট্রেনে ভিড়ের জন্য উঠতে পারিনি। ভুল করে একখানা মিলিটারি স্পেশালে উঠে বসেছিলাম, হাত ধরে জোর করে নামিয়ে দিয়েছে। তখন বেলা 2:30। বেজায় খিদে পেয়েছে। সন্ধ্যের বেশি দেরি নেই। আমি প্ল্যাটফর্মের এক প্রান্তে বসে আছি। আমার কাছেই প্ল্যাটফর্মের নিচে কয়েকজন পশ্চিমা লোক আটা মাখছে ও ডাল বাজছে। ওদের মধ্যে একজন আধবুড়ো লোক, রোগা কালো, মাথায় একটা ময়লা ন্যাকড়ার পাগড়ি জড়ানো, হিন্দিতে আমায় জিজ্ঞেস করলে, কোথায় যাবে? বাংলাদেশে। মাকান? ওই বাংলাদেশেই। কোথায় এসেছিলে? আমি সংক্ষেপে ওদের কাছে আমার কাহিনী সব বলল। ওদের মধ্যে একজন ছোকরা মতো লোক বললে, কিছু খাওনি সারাদিন? ছাতু খেয়েছি ও বেলা। এ বেলা কি খাবে? হাতে পয়সা আছে কিছু? না। ওদের মধ্যে কি কথার বিনিময় হলো। একজন দল ছেড়ে উঠে কোথায় গেল। মিনিট 15 পরে ফিরে এসে বললে, বন হো গেল বা। ওরা সকলে মিলে আমার মুখের দিকে চাইলে। কি বন্ধ হয়ে গেল, কি ব্যাপার ওদের জিজ্ঞেস করলাম। যে লোকটি উঠে গিয়েছিল সে বললে, এখানে ছত্রা আছে, মুসাফিরদের জন্য আজসের আটা আর আধপোয়া ডাল সেখান থেকে দেয়, তোমার জন্য আনতে গিয়েছিলাম, তা বন্ধ হয়ে গিয়েছে। সেই পাগড়ি বাঁধা লোকটি বললে, গিয়েছে গিয়েছে, তুমি আমাদের এই খাবার থেকে খেও এখন। আমি বললাম, না না, তা হয় না, তোমরা খাও, তোমাদের খাবারে আমি ভাগ বসাবো কেন? ওরা সকলে একযোগে আপত্তি করলে। রামজির লীলা, তিনি আমাকে ওদের সঙ্গে পরিচিত করিয়েছেন। তারা যদি এখন না দিয়ে খায় তবে ধর্ম থাকবে কোথায়? আমার আপত্তির পেছনে যে খুব জোর ছিল তাও নয়। ওরা হাতে চাপড়ে মোটা মোটা চাপাটি তৈরি করলে এবং একটা মাটির ভাঁড়ে কাঠকয়লার ঢিমে আছে অড়হর ডাল চাপিয়ে দিলে। আধ ঘন্টা পরে রান্না নামিয়ে আমায় 2খানা চাপাটি এবং সেই চাপাটিরই ওপর খানিকটা অড়হর ডাল ঢেলে দিয়ে বললে, খা লিজিয়ে। ওদের মধ্যে একজন বললে, ঝুটা মত কিজিয়ে, ঠেরাইয়ে থোড়া, এগো নিম কি লিজিয়ে। নিম কি অর্থাৎ একখণ্ড লেবুর আচার আমার চাপাটির এক কোণে ফেলে দিলে উপর থেকে, পাছে এঁটো করে থাকি এই ভয়। সবাই একসঙ্গে ভোজন আরম্ভ করা গেল। ওদের ভদ্রতায় মুগ্ধ হলাম। কোথাকার কে তার ঠিক নেই, জাত নয়, জ্ঞাতি নয়, আমার জন্যে কি মাথা ব্যথা।
মানুষের মধ্যেই দেবতা বাস করেন, সেদিনও বুঝলাম। এর আগে কাশিতে নিঃসম্বল অবস্থাতেও কয়েকবার বুঝেছিলাম। খাওয়া দাওয়া হয়ে গেলে ওদের মধ্যে একজন বললে, বাবুজি আব জায়গা হাম লোগোं के साथ। কোথায় যাব? জিলা চম্পারণ, থানা রামনগর, গাঁও মনিয়ারি। সেখানে গিয়ে কি করব? তোমাকে আমরা থাকতে দেব, খেতে দেব, তুমি বাঙালি বাবু, আমাদের ছেলেদের ইংরাজি পড়াবে। বেশ, যাব। মনে ভাবলুম, আমার আবার কি, যেখানে ভাত জোটে সেখানেই আমার ঘর বাড়ি। ওদের গাড়ি এলো, আবার কাশীর দিকে যেতে হলো। কাশী থেকে গোরখপুর, সেখান থেকে খেয়ায় গণ্ডক নদী পার হয়ে ওটি রেলওয়ের গাড়িতে উঠে পরের দিন রাত 9টায় নামলাম নারকাটিয়াগঞ্জ। সেখান থেকে আবার ব্রাঞ্চ লাইন গেল রামনগর। রামনগর থেকে হাঁটা পথে ওদের গ্রাম মনিয়ারি, প্রায় 12 মাইল। মধ্যে সেচ বিভাগের খাল পার হতে হয় 2বার। দিন 3 লাগলো সব শুদ্ধ, কিন্তু এখানে এসে বেশ লাগলো। বড় সুন্দর জায়গা। আমি যখন ওদের গ্রামে পৌঁছেছি তখন বেলা 3টে। দূরে একটা সাদা মতো জিনিস পাহাড়ের মাথায় দেখা যাচ্ছিল অনেকক্ষণ থেকে। আমি মনিয়ারি ক্যানেল পার হবার সময় থেকে পর্যন্ত চেয়ে দেখছি। বললাম, কি ওটা? ওরা বললে, বরফ। ও হিমালয় গিরি না হ্যাঁ, হিমালয় মে जो बर्फ गिरता है। ওই বরফাবৃত হিমালয়ের দৃশ্য কখনো দেখিনি। অমন দেখায় নাকি? কি অদ্ভুত, কি সুন্দর! এদেশে আমি না খেয়েও পড়ে থাকবো। দিন 2 কাটল। ওদের মধ্যে পাগড়ি পরা আধবয়সী লোকটির নাম মাধোলাল। অতি ভদ্রলোক, অবস্থাও বেশ ভালো। পাড়াগাঁ অঞ্চলের বড় চাষি গৃহস্থ। 25-26টা দুগ্ধবতী গরু বাড়িতে, দুধ দেয় প্রায় 1 মণ। ধান গম যথেষ্ট। মাধোলালের বাড়িতে ওর মেয়ে রাখনি আমাকে বড় যত্ন করে। কেমন সুন্দর মেয়ে, আর কি শান্ত মুখশ্রী। এদেশের সকলের মুখেই সারল্য ও নিষ্কলুষতার ছাপ। স্থানটি সভ্য জগৎ থেকে অনেক দূরে, হিমালয়ের পাদপ্রান্তে অরণ্যভূমির প্রান্তদেশে। মাছ মাংস ডিম খুব মেলে, তবে এখানে মাছ মাংস সাধারণ লোক খায় না। দুধ ঘি প্রচুর। আগের চেয়ে এখানে এখন আকড়া হয়ে গেলেও অন্য দেশের তুলনায় যথেষ্ট সস্তা। এখানে এসে যেন একটা অদ্ভুত মায়া রাজ্যে এসেছি বলে মনে হলো। যেমন সকালের রোদে, তেমনই বিকেলের রাঙা সূর্যালোকে দূরে তুষারাবৃত হিমালয় কি অদ্ভুত দেখায়। আমি গ্রাম থেকে বেরিয়ে বেড়াতে বেড়াতে বনের ধারে, পাহাড়ি নদী কুসমাইয়ের ধারে শিলাখণ্ডে বসে থাকি। নদীটার ভালো নাম কি কুসুমবতী? এ যদি হয় তবে ওর নাম সার্থক বটে। কত কি পুষ্পিত বন্য লতা ও গাছ যে ঝুঁকে পড়েছে কাঁচ স্বচ্ছ জলের ওপর। যেখানে সেখানে শিলাখণ্ড ছড়ানো, যেখানে খুশি বসে থাকো। খুব বড় শিলাখণ্ড আছে, যার উপরে 8-10 জন লোক স্বচ্ছন্দে বসে থাকতে পারে। সেখানে ছায়ায় বসতাম আপন মনে। ঘন জঙ্গল ও দূরের তুষারাবৃত শৈলশৃঙ্গের দিকে চেয়ে কত কি ভাবতাম নির্জনে। খেতে পেতাম না কাশিতে। তার আগেও কাকার সংসারে কি হেনস্থা, কি লাঞ্ছনা না গিয়েছে। হাতে পয়সা না থাকলে সবাই নিজ চোখে দেখে। এখানে এসে আনন্দ পেয়েছি, শান্তি পেয়েছি। মাধোলাল আমায় ছেলের মতো যত্ন করে। আমি ওকে কাকা বলে ডাকি। এ কাকা আর আপন কাকায় কি তফাৎ তাই ভাবি। 2-4টি ছেলে মেয়েকে ইংরেজি পড়ায়। সারা গ্রামে মুন্সি চমনলাল আর আমি, এই 2টি মহাজ্ঞানী পণ্ডিত ব্যক্তি বিদ্যমান। বাকি যারা, তারা কায়ক্লেশে নাম সই করতে পারে। রাখনি সন্ধেবেলায় বলে, বাঙালি বাবু, আমি আজ তোমার জন্য ভাওড়া পাকাবো, খাবে তো? সে কি, ভাওড়ার নাম শোনোনি? রাখনি খুব অবাক হয়ে গেল। ই আবার কোন দেশের লোক যে ভাওড়ার নাম শোনেনি? সে হাত নেড়ে দেখিয়ে বললে, আটার হয়, এমনি গোল গোল, কুটের আগুনে পোড়াতে হয়, ঘি জপজপে, আলুর চোখা দিয়ে খেতে হয়। আলু ভাতে দিয়ে ভালো লাগবে? খুব, খেয়ে দেখো। আর বাঙালি বাবু, কি, তুমি বাপজিকে বলো তোমার কাছে আমি ইংরেজি পড়ব। হ্যাঁ, আজই বলবো। তারপর রাখনি আমার সঙ্গে বসে গল্প করে।
বাঙালি বাবু, এখানে থাকো, কোথাও যেতে দেব না। মাঠা খাওয়াবো, ছাতুর লাড্ডু খাওয়াবো, মালাই মিঠা খাওয়াবো। তা না হয় খেলাম, কিন্তু মাছ? মাছ না খেলে বাঙালির শরীর টিকবে কতদিন? রাখনি খিলখিল করে হেসে ওঠে। ঝকঝক করে ওর মুক্তোর মতো দাঁতগুলি। 14-15 বছরের সুশ্রী মেয়ের মুখের প্রাণ খোলা হাসি। বলে, মাছলি কত আছে কাসমাইয়ে, পাটানদান্ডির নহরে মাছ ধরতে যাবে? সে গভর্নমেন্টের খাল, সেখানে ওদের লোক বসে আছে, মাছ ধরতে দেবে কেন? আমি ধরবো, তোমাকে ধরে দেব। মেয়ে মানুষকে নহরের চৌকিদার কিছু বলবে না। এবার আমি হেসে ফেলি। বললাম, গভর্নমেন্টের চৌকিদার মেয়ে পুরুষ বাঁচবে না রাখনি। চুরি যে করে তার আবার মেয়ে মানুষ। দুজনেই খুব হাসি। আমোদ লেগেছে দুজনেরই। রাখনি এত ভালো মেয়ে, তার আপন পর জ্ঞান ছিল না। আমি ওদের বাড়িতে কেউ না, অন্নদাস বলা যেতে পারে। রাখনি কিন্তু আমাকে বড় আপনার জন ভাবত। তার সর্বদা চেষ্টা ছিল যাতে আমি অভুক্ত না থাকি, খেয়ে আমার পেট ভরে। এই জন্যে তার কত যত্ন, কত অসম্ভব হাস্যকর প্রয়াস। আমি বলতাম, রাখনি, আমি বিদেশি লোক, আজ এসেছি, কাল চলে যাব। তুমি আমাকে অত ভালোবাসো কেন? আমি চলে গেলে কষ্ট পাবে। রাখনি বলতো, ইস, চলে যাবে বই কি, তবে কি, বিয়ে করব তোমাকে, দুজনে বাস করবো আমাদের বাড়ির পাশে। চলবে কিসে? বাবার কাছ থেকে জমি চেয়ে নেব, তুমি চাষ করবে। ওইটুকু মেয়ের কি বুদ্ধি! আমার এমনই হাসি পেত, এর মধ্যে সব ঠিকঠাক করে বসেছে। রাখনিকে আমারও বড্ড ভালো লাগতো। ওর স্নেহ যত্ন ভোলবার নয়। অবশ্যই ওর বাবাও খুব ভালো। একদিনের জন্যেও আমার প্রতি তার অযত্ন দেখিনি। আমি ওখানে মাস 6 থাকবার পরে এক ঘটনা ঘটল। একদিন সন্ধ্যার সময় বেরিয়ে এসে দেখি বাড়ির সকলের ব্যস্ত চঞ্চল ভাব, মুখ গম্ভীর। শোনা গেল মাধোলালের স্ত্রীর প্লেগ হয়েছে। প্লেগকে ওখানকার লোক বড্ড ভয় করে। বাড়িতে লোকজন আসা বন্ধ হয়ে গেল। গ্রামের চৌকিদার 11 মাইল দূরবর্তী থানায় খবর দিতে ছুটল। পরদিন সন্ধ্যায় মাধোলালের স্ত্রী মারা গেল। মাধোলালকে ধরল প্লেগে। তৃতীয় দিনে মাধোলালও মারা গেল। একই সঙ্গে মাধোলালের এক বৃদ্ধা পিসিও দেহ রাখলেন। 6-7 দিনের মধ্যে মাধোলালের বাড়ির সকলেই কাবার হলো, রাখনি বাদে। প্লেগ তখন আশেপাশের 2-1টি বাড়িতেও ধরেছে। ইতিমধ্যে একদিন ডাক্তার এসে সকলকে প্লেগের টিকেও দিয়ে গেল। বেঁচে গেলাম আমিও রাখনি, আধমরা অবস্থায় বাঁচা। আমার তখন কোনো জ্ঞান চৈতন্য নেই, এমন অবস্থা। এমন দুর্দিনের মুখ কখনো দেখিনি। প্রতি মুহূর্তে মৃত্যুর সম্মুখীন হয়েছি। মৃত্যুর সে কি করুণ দৃশ্য দেখেছি চোখের সামনে। রাখনিকে নিয়ে আরও মুশকিল। তাকে সান্ত্বনা দেব কি? নিজের চোখের জল থামে না। যখন সব মিটে শেষ হয়ে গেল, প্লেগ থামল, তখন ওদের বাড়িতে আমি আর রাখনি আর ভক্তদাস বলে ওদের এক পুরনো চাকর, এই 3 জনে টিম করছি। কয়েকদিন কেটে গেল। সরকারি লোকেরা এসে ঘরদোর ধুয়ে ধোঁয়া দিয়ে ওষুধ ছড়িয়ে দিয়ে পুরনো কাপড় চোপড় পুড়িয়ে দিয়ে গেল। আমার আর ভালো লাগছে না, এখান থেকে বেরিয়ে পড়তাম, কিন্তু রাখনিকে কার কাছে ফেলে দিয়ে যাই? এই হয়েছে মহা সমস্যা। এই আবার কি বিষম বন্ধনে ভগবান আমায় জড়ালেন তাই ভাবি। বেশ ছিলাম স্বাধীন, খাই না খাই কোনো বন্ধন বা দায়িত্ব ছিল না। গ্রামের লোকে বলে, তুমি রাখনিকে বিয়ে করে ওদের বাড়ি থাকো, অবস্থা ওদের সত্যিই ভালো, যথেষ্ট জমি জমা, গরু বাছুর, কোলা ভরা ধান, গম জব সর্ষে, এইসবের মালিক হয়ে থাকা বড় কম কথা নয়। ভেবে দেখো বাঙালি বাবু, এবারও 4টিখানি কথা নয় আজকার দিনে। রাখনি, তার কথা কি বলবো? সে তো আমাকে বেশ ভালোবাসে, দিন রাত কান্নাকাটি করে। আমি তাকে বোঝাই, সান্ত্বনা দিই। একদিন রাত্রে হলো কি, সেই কুসুমবতী নদীর ধারে বসে আছি। রাত বেশি নয়, সবে সন্ধ্যা উতরেছে। ঘুলঘুলি অন্ধকার ঘন গাছের তলায়। এমন সময় রাখনি সেখানে এসে পিছন থেকে কাঁধে হাত দিয়ে দাঁড়ালো।
চমকে উঠে বললাম, কে রে? ও তুমি? এমন করে আসতে হয়? ভয় করে না আমার? ভয় কিসের? ভূতের। তুমি তো ভূত মানো না বাবুজি। মানি নে, আবার ভূত না মানলেও ভয় করে এই অন্ধকার রাত। বসো রাখনি, একটা কথা। ও বসলো আমারই পাশে, বসে বললে, কি? আমি ভাবছি এখান থেকে চলে যাব। অনেকদিন হলো এসেছি। যাবে? আর আমি, আমার বাড়িঘর? ভক্তদাস তো রইল, ও তোমার দেখাশুনো করবে। আমিও মাঝে মাঝে সময় পেলে এসে দেখে যাব। আমিও যাব তোমার সঙ্গে। কোথায় যাবে? তাছাড়া বাড়ি ঘর, গরু বাছুর, গোলাপ, জমি জমা এসব কি হবে? ওসব ভক্তদাসনিক, আমারও তো দরকার নেই। সত্যি বলছি বাবুজি, কি হবে গরু বাছুর ঘর ধরে? তুমি যাকে হয় বিলিয়ে দাও, আমি এখানে থাকবো না, আমার ভালো লাগবে না। কথা শেষ করে ও মিনতির সুরে আমার হাত দুটি ধরে বললে, আমায় ফেলে কোথাও যেও না বাবুজি, বলো যাবে না। আর যদি যাও আমায় নিয়ে যাবে। এখানে থাকবো কার কাছে তা বলো। কেন ভক্তদাস? না, আমি থাকবো না। ভক্তদাস মরে গেলে তখন কার কাছে থাকবো? সে ব্যবস্থা হয়ে যাবে তখন। না, ব্যবস্থাতে দরকার নেই বাবুজি, আমি তোমার সাথেই যাব। আমি পড়ে গেলাম মহা ফাঁপড়ে ওর কথা শুনে। এতক্ষণ নির্জনে বসে এই কথাই কিন্তু আমি ভাবছিলাম। রাখনিকে নিয়ে কি করি, এই হয়েছে আজকাল আমার বড় ভাবনার কথা। আমি চুপ করে আছি দেখে রাখনি বললে, শুনবে বাবুজি আমার একটা কথা? কি? আমাকে এখান থেকে নিয়ে চলো। আমাকে শাদি করতে হবে না তোমাকে। চলো তুমি আর আমি কোথাও গিয়ে ভগবানের নাম করি। কি হবে এখানে থেকে? ভালো লাগে না। আমি ওর মুখের দিকে অবাক হয়ে চাইলাম। 15 বছরের মেয়ের মুখে এ কথা সত্যি আশ্চর্য। রাখনি এই বয়সে সংসার বিরাগিনী হয়ে উঠল কিভাবে? আমি বললাম, সত্যি যাবে? ও জোর করে বললে, নিশ্চয়ই যাব, নিয়ে চলো আমাকে। এখানকার বিষয় আসার বিলিয়ে দাও কাউকে, নয়তো ভক্ত দাসকে দাও, ও থাকুক এ বাড়িতে। ভগবানের নাম করিকে চলো। গেলাম একদিন সত্যি ওকে নিয়ে চলে। এলাম গণ্ডক নদী পার হয়ে গোরখপুর হয়ে কাশী। সঙ্গে ছিল প্রায় 400-500 টাকা আর রাখনির মায়ের অনেক সোনার গহনা। কাশী থেকে গেলাম হরিদ্বারে। এদিকে তখন আমার মনে হয়েছে নাবালিকা মেয়েকে নিয়ে চলে এসেছি, পুলিশ হয়তো উৎপাত করতে পারে। এক ধর্মশালায় উঠে দিন তিনেক থেকেই রাখনিকে নিয়ে কংখলে গেলাম। এক পান্ডার বাড়ি ওকে রাখলাম। রাখনি বলে, তোমার কাছে থাকবো, এখানে কেন? তুমি জায়গা ঠিক করো, আমরা দুজনে সেখানে গিয়ে ভগবানের নাম করব। দিন দিন একটা আশ্চর্য ব্যাপার লক্ষ্য করতে লাগলাম। হরিদ্বারে এসে পর্যন্ত ভগবানের পথে যাওয়ার জন্য ওর প্রাণ ব্যাকুল হয়ে উঠতে লাগলো। এক বাঙালি সাধুর সঙ্গে খুব আলাপ হয়ে গেল গঙ্গার ধারের ঘাটে। তার নাম স্বামী বাসুদেবানন্দ। তার আশ্রমেও আমরা গেলাম। কংখলে গঙ্গার ধারে একটা পুরনো দোতলা বাড়িতে তিনি থাকেন। স্থানটি নির্জন, বাঁধানো ঘাট পুরনো বাড়ির নিচেই, পুরনো মন্দির ঘাটের ওপরই। কিভাবে আলাপ হলো তা বলি। আমরা সেই পুরনো ভাঙা ঘাটে গিয়ে বসেছিলাম সন্ধেবেলা। ওপারে কি একটা পাহাড়, পরে নাম শুনেছিলাম চণ্ডীর পাহাড়। রাখনির বেশ গলা, ও গুনগুন করে ওর বাবার মুখে শেখা একটা রামজির ভজন ধরলে। দেখি ওর চোখ ছলছল করছে। বললাম, রাখনি আর একটু জোরে গাও, বেশ লাগছে। না, গাইব না, মার খাবে জোরে না গাইলে। দুজনেই হেসে উঠি। সত্যি কি সুন্দর কেটেছে এই হরিদ্বারের গঙ্গার ধারের দিনগুলি, মনে মনে তাই ভাবি। কি সুন্দর সন্ধ্যা, কি চমৎকার জ্যোৎস্নার আলো গঙ্গার নীল ধারার ওপর। আমরা বসে আছি, এমন সময় ঘাটের উপরের মন্দিরে আরতির ঘণ্টা বেজে উঠল। আমরা ঘাট থেকে উঠে আরতি দেখতে গেলাম। সুন্দর কৃষ্ণমূর্তি,
আরতির পরে বৃদ্ধ পূজারী আমাদের হাতে প্রসাদের বাতাসা বিতরণ করলেন। স্বজাতীয় চেহারা দেখে মনে হলো তিনি বাঙালি। দেখলেই ভক্তি হয়। রাখনি বললে, জিজ্ঞেস করো না উনি কি এ মন্দিরে থাকেন? আমি বিনীতভাবে বললাম, আচ্ছা আপনি কি বাঙালি? তিনি হেসে বললেন, হ্যাঁ, তুমিও তো বাঙালি। আগে হ্যাঁ। কোথায় উঠেছ এখানে? এক পান্ডার বাড়ি। আমি তাকে রাখনির বিবরণ সব খুলে বললাম। রাখনিও ছলছল চোখে দেহাতি হিন্দিতে তার মনের কথা খুলে বললে। আমরা তার আশ্রয় প্রার্থনা করলাম। তার আশ্রমে আমাদের স্থান দিলেন। রাখনি কি খুশি! 7 দিনের মধ্যে সে সাধিকা বনে গেল। 15 বছরের মেয়ে। কি তার ভজন গানে নিষ্ঠা! মন্দির মার্জনা করতে লাগলো যেন প্রাণ ঢেলে দিয়ে। বিগ্রহের পুজোর সমস্ত আয়োজন, ফুল তোলা, পুজোর বাসন ধোয়া মাজা, ধূপ ধুনো দেওয়া সবও করবে কি একাগ্র মনে, কি ভক্তির সঙ্গে। এখানে এসে ও ভাবতে লাগলো যেন নিজের স্থানটিতে এসে পৌঁছেছে এতদিনে। বাসুদেবানন্দ সন্ধেবেলা ওর মুখে হিন্দি ভজন শুনে বড় খুশি। একটি না দুটি মাত্র ভজন সে জানে তার বাবার মুখে শোনা। তার মধ্যে একটা হলো তুলসীদাসের, পঙ্গু চড়ে গিরি পর গহনা মুখ হই বাচাল। বাসুদেবানন্দ ওর পিঠ সস্নেহে চাপড়ে বলতেন, পাগলি, 8 জন্মে তুই ব্রজের গোপী ছিলি। এই বয়সে এত কৃষ্ণ ভক্তি এলো কোথা থেকে তাই ভাবি। তার ফুলের মতো পবিত্র বালিকা মনটি সর্বদা উন্মুখ হয়ে থাকে এতটুকু ভক্তির আলো পাবার জন্য। মন্দিরের বিগ্রহের অমন প্রাণঢালা সেবা দেখে স্বামীজি নিজেই মুগ্ধ হয়ে গেলেন। রাখনির চেহারা দিনে দিনে বদলাচ্ছে। সে যেন ওই মন্দিরের চিহ্নিত দেবদাসী কতকাল থেকে। রাখনি আর আমার সঙ্গে কথা বলে না। দিন দিন সে মন্দিরের কাজে নিজেকে বিলিয়ে দিচ্ছে। ও দূরে সরে যাচ্ছে ক্রমশই আমার কাছ থেকে। একদিন ওকে বলি, রাখনি, আমি ভাবছি এখান থেকে চলে যাব। ভেবেছিলুম ও বোধহয় বলবে, আমাকেও নিয়ে চলো। কিন্তু নির্বিকারভাবে বললে, কবে? 2-1 দিনের মধ্যেই। আবার কবে আসবে? দেখি। এতেও ও কিছু বললে না। রাখনির মন অন্যদিকে চলে গিয়েছে। আমায় আরও চায় না। বড় দুঃখ হলো মনে। মনে পড়ল কুসুমবতীর তীরে সেই সব সন্ধ্যার কথা। কি মধুর হয়েই আছে সেগুলির স্মৃতি মনের কোণে। কত দূরে চলে গিয়েছে সেসব দিন। আর কোনোদিন ফিরবে না। বেশ বুঝতে পারি আর ফিরবে না। এক এক সময় ভাবি, ভুল আমিই করেছি। রাখনিকে বিয়ে করে ওদের গ্রামেই বাস করতে পারতাম। সকলেই বলেছিল, রাখনিও বলেছিল। কারো কথা শুনিনি। একদিন কাউকে কিছু না বলে কঙ্খল থেকে রওনা হলাম। আজ 7-8 মাস হয়ে গেল, আর যাইনি। চিঠিপত্রও দিইনি। যাবও না। আশা করি রাখনি সুখী হয়েছে। তবু ভুলতে পারিনি কুশমাইয়ের ধারে সেই অপূর্ব সন্ধ্যাগুলি। রাখনি আমার হাত ধরে বলেছিল, কোথায় চলে যাবে বাবুজি? যাও তো, আমায় নিয়ে যেও। পেছনের দিন পেছনেই পড়ে থাকে, আর কোনোদিনই সামনে এসে এগিয়ে দাঁড়ায় না। আমি এসে আবার কাকার বাড়ি ঢুকেছি। কাকার গরু বাছুর বাঁধি, হাট বাজার করি, খুড়িমার মুখ নাড়া খাই, সঙ্গে সঙ্গে 2টো ভাতও। নয়তো এ বাজারে ভাত পাচ্ছি কোথায়? শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অভিমানী। গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্ট ও লাইক করে জানাতে ভুলবেন না। সঙ্গে এরকম আরও নানা স্বাদের গল্প শোনার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন গপ্পবন্ধু অনন্যাকে। দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ সঙ্গে থাকুন, গপ্পে থাকুন।